রুহি বাসায় ফিরেই পূর্ণকে জড়িয়ে ধরে। ওকে হঠাৎ দেখে অবশ্যই পূর্ণ অবাক হয়েছিল, কিন্তু তার থেকেও বেশি খুশি হয়েছে। একমাত্র বোন ওর রুহি, অনেক আদরেরও। রুহি কেমন সারপ্রাইজ দিল পূর্ণ এমন সারপ্রাইজ যেটা আমি আশাও করিনি। নুহা কিছুটা দূরে দাঁড়িয়ে এই দুই ভাইবোনের কথা শুনছেন। উনারও ইচ্ছে করছে রুহিকে জড়িয়ে ধরতে, কিন্তু উনি জানেন রুহি রেগে আছে উনার উপর। যদি উনি রুহির সামনে যান অবশ্যই রুহির হাসিমাখা মুখে বিষণ্ণতা ছেয়ে যাবে, যেটা উনি চান না। পূর্ণর সাথে কথার মাঝেই রুহির চোখ যায় ওর মায়ের উপর। কিছুক্ষণ নুহার দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আবারও পূর্ণর দিকে তাকায় রুহি, তারপর ওকে বলে, রুহি ভাইয়া, আমার অনেক খিদে পেয়েছে। পেটের ইঁদুরগুলো নাচানাচি শুরু করেছে। পূর্ণ, আগে বলবি না? আমি আর আম্মু এখনো ব্রেকফাস্ট করিনি। তুই ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে করব। রুহি 5 মিনিটে আসছি। রুহি ফুরফুরে মেজাজে নিজের ব্যাগ নিয়ে ওর রুমে চলে যায়। রুহি চলে যেতেই পূর্ণ ওর মাকে গিয়ে জড়িয়ে ধরে। পূর্ণ, আম্মু প্লিজ তুমি মন খারাপ করো না। তুমি তো রুহির রাগ সম্পর্কে জানো, ওর রাগ বরফের মতো, একটু ভালোবাসার তাপ পেলেই গলে যাবে। নুহা, আমি জানি, এজন্যেই মন খারাপ করিনি। পূর্ণ, সত্যি তো? নুহা হুম। পূর্ণর গালে হাত রেখে। পূর্ণ, তাহলে চলো ব্রেকফাস্ট করি, আমারও খুব খিদে পেয়েছে। নুহা, তুই গিয়ে বসো টেবিলে, আমি খাবার আনছি। পূর্ণ, ওকে। পূর্ণ চলে যেতেই নুহা দীর্ঘশ্বাস ফেলে কিচেনে চলে যায়। ঈশানের পিছু পিছু হাঁটছে আর হাজারো প্রশ্ন করছে পালক, কিন্তু ঈশান ওকে উত্তর দেওয়ার বদলে এটা সেটা কাজ ধরিয়ে দিচ্ছে। পালক এক প্রকার বিরক্তি নিয়ে হলেও কাজগুলো করছে। পালক, কি করতে এসেছিলাম আর কি করতে হচ্ছে আমার? চেয়ারে বসে অসহায় ভাবে। ঈশান নিজের রুমে হাতুড়ি দিয়ে দেয়ালে তারকাটা মারছে, হঠাৎ তারকাটার বদলে নিজের হাতে ভুলে হিট করে ফেলে ও। ঈশান সাথে সাথে আহ করে ওঠে। ঈশানের চেঁচানোর শব্দ কানে আসতেই পালক ঘাবড়ে যায়। পালক, ঈশান ভাইয়া। পালক দৌড়ে ঈশানের কাছে গেল। ঈশানের বা হাত থেকে রক্ত ঝরছে। ঈশান নিজের হাত ঝাড়ছে, যার ফলে রক্তের ছিটে আশেপাশে ছড়িয়ে গেছে। পালক দৌড়ে গিয়ে ঈশানের হাত ধরল। ঈশান ফুঁচ্ছে ব্যথায়। পালক, কিভাবে হলো এটা? চিন্তিত হয়ে ঈশান তারকাটা লাগাতে গিয়ে হাতুড়ি লেগেছে। পালক, অনেক জোরে লেগেছে, এজন্যই তো ফেটে রক্ত বের হচ্ছে। তুমি বসো এখানে। কাঁদো কাঁদো গলায়। পালক দ্রুত বোল দিয়ে পানি নিয়ে আসে আর ঈশানের হাত চুবিয়ে রাখে বলে। আরশি রুমে এসে এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। আরশি, কি হয়েছে আমার ভাইয়ার? ঈশানের সামনে এসে। ঈশান, তেমন কিছু হয়নি, আরও জাস্ট একটু লেগেছে। পালক, হ্যাঁ জাস্ট একটু লেগেছে দেখেই এত রক্ত ঝরছে। রেগে, আরু তুমি গিয়ে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো। আরশি, এখনই আনছি। দ্রুত চলে গেল। পালক অজান্তেই কাঁদছে। আগে যেমন ঈশানের কষ্ট হলে ওরও কষ্ট হতো, আজও তেমনটাই হচ্ছে। ঈশান, আহা পালক, ব্যথা পেয়েছি আমি আর কান্না করছো তুমি, এটা কেমন কথা বলো তো? পালক, তাহলে তুমিও কাঁদো, আমি কি বারণ করেছি? ঈশান, আমি কাঁদলে তোমাদের দুজনকে সামলাবে কে? মনে মনে আরশি ফার্স্ট এইড বক্স এনে পালককে দেয়, তারপর ঈশানের পাশে বসে পড়ে। পালক ঈশানের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। 2টা আঙ্গুল পুরো কালো হয়ে গেছে আর একটা আঙ্গুল তো কেটেই গেছে। ব্যান্ডেজ করার সময় ঈশান ব্যথায় একটু একটু কেঁপে উঠছে। ব্যথা অবশ্যই অনেক করছে, কিন্তু দুটো ইমোশনাল পিচ্ছি ওর পাশে, ওদের সামনে যদি একটু ফুটবল হয় তাহলে হয়তো দুটো মিলে এতটুকুর জন্য ওকে হসপিটালে ভর্তি করিয়ে দিবে। আরশি আর পালক দুজনেই ঈশানের ব্যথা দেখে কাঁদছে। ঈশান একবার পালকের দিকে আরেকবার আরশির দিকে তাকাচ্ছে।
ঈশানের হাসিও পাচ্ছে আবার কষ্টও হচ্ছে। আরশি মুখ তুলে ঈশানের দিকে তাকাতেই দেখে ঈশান হাসছে। আরশি পালক আপি দেখো ঈশান ভাইয়া আমাদের কান্না দেখে হাসছে। নাক ফুলিয়ে পালর আরশির কথায় রেগে ঈশানের দিকে তাকায়, সাথে সাথে ঈশান গম্ভীর মুখ করে নেয়। পালক ব্যান্ডেজ করে দাঁড়িয়ে যায়, তারপর ঈশানকে বলে, পালক কি এমন প্রয়োজনে দেয়ালে তারকাটা গাচ্ছিলে তুমি? হ্যাঁ। ঈশান এটার জন্য বেডে রাখা ছবির দিকে ইশারা করে। পালক ছবির ফ্রেমটার দিকে তাকিয়ে দেখে ওর আর ঈশানের হাই স্কুলে তোলা ছবি। ছবিটাতে ঈশান দাঁড়িয়ে আছে আর পালক ওর পাশে দাঁড়িয়ে 2 আঙ্গুল ঈশানের মাথার পেছনে দিয়ে শিং বানিয়ে দিয়েছে, মুখে দুষ্টু হাসি ওর। পালক ছবিটা থেকে চোখ সরিয়ে একবার ঈশানের দিকে তাকায়, তারপর হুট করে ছবির ফ্রেমটা তুলে নিজ হাতে দেয়ালে লাগিয়ে দেয়। পালক তোমার হাতে ব্যথা, তাই আর কোনো কাজ করবে না, চুপচাপ বসে থাকবে। বাকিটা আমি আর আরশি করে নিব। কড়া গলায় পালকের শাসন শুনে ঈশান মাথা নাড়িয়ে চুপচাপ বসে রইল। পালক আর আরশি মিলে পুরো বাড়ি পরিষ্কার করে নেয়। ঈশান শুধু মুগ্ধ চোখে দেখছে পালককে। আজ পালকের মাঝে সেই ছোট্ট পালককে দেখতে পেয়েছে ঈশান। ঈশান বুঝতে পারছে এখন যে পালক ওর উপর রেগে নেই, বরং এটা ওর অভিমান। আর অভিমান তো তার উপরেই করা হয় যাকে ভালোবাসা হয়। হঠাৎ পালকের ডাকে বাস্তবে ফিরে আসে ঈশান। পালক আমি গিয়ে তোমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। আরশি আমিও আসি তোমার সাথে। পালক চলো। আরশি পালকের হাত ধরে নিচে চলে গেল। রোদ রেডি হয়ে ওর বাবার সাথে দেখা করতে স্টাডি রুমে আসে। রোদ ড্যাড তুমি ডেকেছিলে? রোদের বাবা সেজান আহমেদ কিছু কাগজপত্র চেক করছিলেন। রোদকে দেখে কাগজগুলো রেখে বলেন উনি। সেজান বসো রোদ। রোদ ওর বাবার সামনে চেয়ার টেনে বসল। সেজান সাহেবের চেহারা দেখে বোঝা যাচ্ছে কোনো বিষয় নিয়ে অনেক খুশি উনি। সেজান তোমার জন্য একটা ভালো খবর আছে। রোদ কি খবর? সেজান তুমি স্কুলে একটা ফুটবল ক্লাব খুলতে চেয়েছিলে না? গতকাল স্কুল কমিটির সদস্যরা মিলে তোমার আবেদন পড়ে সবাই মিলে সম্মতি দিয়েছে। তাদের কাছে তোমার আইডিয়াটা অনেক ভালো লেগেছে। রোদ রিয়েলি? সেজান হ্যাঁ, সবাই অনেক প্রশংসা করছিল তোমার। সত্যিই রোদ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। এখন আমার বিশ্বাস আরও দৃঢ় হল যে তুমি আমার অবর্তমানে আমার থেকেও ভালো দায়িত্ব পালন করবে। রোদ থ্যাংক ইউ ড্যাড। খুশি হয়ে সেজান কিন্তু আমি একটা কথা বুঝতে পারিনি। তোমার ছোটবেলা থেকে ফুটবল খেলা নিয়ে কত স্বপ্ন ছিল, আর তুমি তো ছোট থেকেই বলতে যে লন্ডন গিয়ে ফুটবল খেলার ট্রেনিং নিবে, তাহলে সুযোগ পেয়েও কেন গেলে না তুমি? তুমি তো কখনো স্কুলের কাজ নিয়ে ইন্টারেস্ট দেখাওনি, তাহলে এখন নিজের স্বপ্ন বাদ দিয়ে এসব কেন? সেজান সাহেবের কথায় রোদ কিছুক্ষণ চুপ থেকে তারপর এক গাল হেসে বলল, রোদ স্বপ্নের থেকে বড় হলো দায়িত্ব, এটা তোমার কাছ থেকেই শিখেছি। নানু তার স্কুলের দায়িত্বটা সবসময় আমাকে দিতে চেয়েছিলেন। আমি তার দেওয়া এই দায়িত্বটাই পূরণ করার চেষ্টা করছি। সেজান কারণটা কি শুধু এটাই? রোদ কিছু বলল না, শুধু হালকা হাসল। সেজান সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন রোদের দিকে তাকিয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে পালক হসপিটালে যাওয়ার জন্য। গতকাল ঈশানের অনেক খেয়াল রেখেছে ও। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সব বিষয়ে খেয়াল রেখেছে পালক। কিন্তু ঈশানের উপর তো পালক রেগে আছে। তাহলে এত কিছু কেন করল ও ঈশানের জন্য? উত্তরটা ওর নিজেরও জানা নেই। রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নৌশিন আর তৌহিদকে বলে বেরিয়ে যায় পালক হসপিটালের উদ্দেশ্যে। কিন্তু গেইটের সামনে আসতেই পা দুটো থমকে যায় ওর। ইচ্ছে করছে একবার উপরে গিয়ে ঈশানকে দেখে আসতে, কিন্তু মস্তিষ্ক বাধা দিচ্ছে, তবুও মন বলছে একবার অন্তত দেখা উচিত।
মস্তিষ্ক আর মনের দোটানায় পালকের যেন মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ঈশানকে দেখার চিন্তা মাথা থেকে ঝেড়ে দিয়ে পা এগোয় ও রাস্তার দিকে, কিন্তু আবারও পা থমকে যায়। পালক একটা গভীর নিঃশ্বাস ফেলে পেছনে ফিরে পা দুটো উঁচু করে দোতলায় উকি দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। পালক বিরক্তিকর কিছুই দেখা যাচ্ছে না। বিরক্তি নিয়ে একটু বারান্দায় আসলেও তো দেখতে পারতাম। পালক উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ গাড়ির হর্ন শুনে পেছনে ফিরে। রোদের গাড়ির। পালকের উদাসীন মুখে আবারও হাসি ফুটে ওঠে। গতকাল রোদের সাথে দেখা করতে পারেনি পালক, তাই আজকে ওকে দেখতে পাবে ভেবেই মনটা ফুরফুরে হয়ে গেল ওর। উপরে যাওয়ার কথা ভুলে পালক রাস্তার দিকে চলে যায়। পালককে দেখেই ঠোঁটে হাসি ফুটে ওঠে রোদের। গাড়ি থেকে বেরিয়ে সোজা পালকের সামনে দাঁড়ায় ও। রোদ, জানো পালক, তোমাকে কত মিস করেছি আমি। একদিনকে 100 বছর মনে হয়েছিল। আমার কথাগুলো আর ঠোঁট অবধি আনতে পারল না রোদ। মনের কথাগুলো মনেই রয়ে গেল। মুখে প্রশস্ত হাসি টেনে শুধু এতটুকু বলল ও, গুড মর্নিং পালক। পালক গুড মর্নিং। হঠাৎ পালকের পেছনে তাকাতেই ঈশানকে দেখতে পায় রোদ। হাতের ব্যান্ডেডটা অবশ্য ওর চোখের আড়াল হল না। রোদকে পেছনে তাকাতে দেখে পালকও পেছনে তাকায়। ঈশানকে দেখে কিছুটা অবাক হয় ও। পালক, তুমি আবার কোথায় যাচ্ছ? ঈশান, ক্লিনিক। পালক, এই অবস্থায় ক্লিনিক যাবে? ঈশান, কোনো অবস্থায়? তুমি যেভাবে বলছো আমি প্রেগন্যান্ট, 8-9 মাসের বেবি আমার পেটে, যার জন্য কোথায় যেতে পারবো না। মজা করে। পালক হা হা ভেরি ফানি, মিথ্যা হাসার চেষ্টা করে। যা ইচ্ছে করো, আমার কি। বিড়বিড়। ঈশান পালকের থেকে ধ্যান সরিয়ে রোদের দিকে তাকায়। ঈশান, গুড মর্নিং রোদ। রোদ, মর্নিং, কিন্তু তোর হাতে কি হলো আবার? চিন্তিত দৃষ্টিতে। ঈশান, কিছু না, হালকা একটু ব্যথা পেয়েছি। পালক রক্তে ঘর ভেসে যাচ্ছিল আর এখন বলছে হালকা ব্যথা পেয়েছি, বিড়বিড় করে। রোদ, তাহলে ব্যথা নিয়ে ক্লিনিক কেন যাবি? বাসায় না হয় আজকে রেস্ট কর। ঈশান, না। একদিন হলো জয়েন করেছি, সাথে সাথে ডে অফ নেওয়া ভালো দেখাবে না। রোদ, সেটাও ঠিক। আচ্ছা, তাহলে তোমরা গাড়িতে উঠো, ড্রপ করে দেই। রোদ ঈশানের জন্য দরজা খুলে দিতেই ঈশান বসে পড়ে। পালক আর চোখে ওদের দিকে তাকিয়ে নিজের জন্য নিজেই দরজা খুলে বসে পড়ে। রোদ আর ঈশান সামনে বসেছে আর পালক পেছনে। রোদ গাড়ির ফ্রন্ট মিররটা এমনভাবে ঘুরিয়ে দেয় যেন পালককে দেখা যায়। পালক নিজের ফোন নিয়ে ব্যস্ত আর ঈশান রোদ নিজেদের কথা নিয়ে। কথার মাঝেই রোদ কিছু সময় পর পর পালককে দেখছে। বিষয়টা অবশ্য ঈশানের চোখ এড়ল না, কিন্তু ও তেমনভাবে নেয়নি ব্যাপারটা। কোজা আই মিন দ্য স্টার টু নাইট গুনগুন করে গান গাইতে গাইতে ক্যাফেতে ঢুকল আরশি। কিন্তু ভিতরে ঢুকে চোখ দুটো কপালে উঠে যায় ওর। পূর্ণ কাগজ কমল হাতে অ্যাকাউন্ট মিলাচ্ছে আর মিলি ওর পাশেই বসে কিছু একটা নিয়ে ঘ্যান ঘ্যান করছে। পূর্ণ অবশ্য বিরক্ত হচ্ছে, কিন্তু নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ও। মিলি, প্লিজ। পূর্ণ, চলো না, অনেক সুন্দর মুভি নিউ রিলিজ হয়েছে। পূর্ণ, আমার কাছে সময় নেই মিলি তোমার ওই ফালতু মুভির পেছনে ওয়েস্ট করার জন্য। বিরক্ত করো না। পূর্ণ উঠে যায়, কিন্তু মিলিও ঘাটতারা। পূর্ণর পেছনে পেছনে যেতে যেতে আবারও ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। আরশি দাঁড়িয়ে শুধু নাক ফুলিয়ে দেখছে মেয়েটার কাণ্ড। সেদিন ও মিলিকে দেখেছিল পূর্ণর পেছনে পেছনে ঘুরতে, কিন্তু ও ভাবেনি যে মেয়েটা এতটাই চিপকু। আরশি চুপচাপ পূর্ণর সামনে এসে দাঁড়ায়। ওকে দেখেই পূর্ণ হাসি মাখা ঠোঁটে বলে, পূর্ণ, গুড মর্নিং রোজ। আরশি, গুড মর্নিং। সরি, দেরি হয়ে গেছে আজ। পূর্ণ, সমস্যা নেই।
তুমি এখানে আসো, একটু অ্যাকাউন্টগুলো মিলাও, আমি আসছি। আরশি ওকে। পূর্ণ চলে যেতেই মিলি চোখ দুটো ছোট ছোট করে আরশিকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করতে শুরু করে। নীল জিন্সের সাথে হাঁটু অবধি লং টপ, ব্রাউন কালার চুলগুলো বরাবরই পনি টেইল করা। আরশিকে দেখে যে কোনো মানুষ চোখ বন্ধ করেই বলে দিতে পারবে যে এই মেয়ে এই দেশের একদম নয়, পুরোই বিদেশি। মিলির বরাবরই নিজেকে সবচেয়ে সুন্দরী বলে দাবি করে, তাই আরশির খুঁত বের করার চেষ্টা করছে ও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু ও ব্যর্থ হল। হঠাৎ মিলির চোখ যায় আরশির হাতের ব্রেসলেটটার দিকে। চোখ দুটো প্রায় বেরিয়ে যাওয়ার উপক্রম ওর, কারণ আরশি যে ব্রেসলেটটা পরেছে সেটা জেইন মালিককে একটা মিউজিক ভিডিওতে পরতে দেখেছিল ও। মিলি জেইন মালিক বলতে পাগল। আর এই ব্রেসলেটটা যখন গান রিলিজ হওয়ার পর মার্কেটে এসেছিল ও অনেক চেষ্টা করেছে কেনার, কিন্তু ও কেনার আগেই সোল্ড আউট হয়ে গেছে। মিলি ভেবে ভাবছে না, এমন একটা মেয়ে যে কিনা ক্যাফেতে কাজ করছে তার হাতে এত এক্সপেন্সিভ একটা ব্রেসলেট। বিষয়টা সন্দেহজনক লাগছে ওর কাছে। আরশি বসে বসে কাজ করছে, কিন্তু ও ঠিকই বুঝতে পারছে যে মিলির চোখ ওর উপরেই। মিলি নিজের কিউরিওসিটি দমিয়ে না রাখতে পেরে বলতে শুরু করে, মিলি, নাম কি তোমার? আরশির পাশে বসে। আরশি, রোজ। মিলি, কতদিন ধরে কাজ করছো তুমি এখানে? আরশি, আজকে নিয়ে 2 দিন। মিলি, ওহ, তোমার ব্রেসলেটটা অনেক সুন্দর, কোথা থেকে কিনেছ? আরশি, আমার বাবাই কিনে দিয়েছে। আরশি শুধু উত্তর দিচ্ছে, ওর মোটেও ইচ্ছে করছে না মিলির সাথে কথা বলতে। মিলি, আমিও জেইন মালিকের অনেক বড় ফ্যান, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এত ইম্পোর্টেড ব্রেসলেট কিভাবে অ্যাফোর্ড করলে। মিলির কথায় আরশি নিজের ব্রেসলেটের দিকে তাকায় কনফিউজড চোখে। আরশি, এই মিলি পিলি কি সন্দেহ করছে আমার উপর? এক কাজ করি, এটা খুলে রাখি, যদি পুণ্যও সন্দেহ করে। মনে মনে আরশি জামার হাতা টেনে ব্রেসলেটটা আড়াল করে নিয়ে উঠে যায়, কিন্তু মিলি আবারও ওর পেছনে যায়। তখনই পূর্ণ চলে আসে। পূর্ণ, মিলি, তুমি ওকে বিরক্ত করছো কেন? মিলি, আমি কোথায় বিরক্ত করলাম? আমি তো কথা বলছিলাম। পূর্ণ, যাই হোক, তুমি যাও এখন। আমার কাজের সময় বিরক্তি একদম পছন্দ না। জাস্ট গো। মিলি মুখটা চোখা করে আরশির দিকে এক নজর তাকিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় মনে মনে বলে, মিলি, এই মেয়েটা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। আমি সিউর অন্য কোনো ইন্টেনশনে এসেছে মেয়েটা এখানে। যতটা সাদাসিধে দেখা যায় ততটা নয় মেয়েটা। খোঁজ তো আমি নিয়েই ছাড়ব। পূর্ণ, রোজ ও কিছু বলেছে তোমায়? আরশি, না তো। পূর্ণ, কিছু বললেও মন খারাপ করো না, আসলে ওর মাথায় গণ্ডগোল আছে। হেসে। পূর্ণর কথায় আরশি হেসে দেয়, তারপর অবাক হয়ে বলে, আরশি, সত্যি? পূর্ণ, আমার তো সেটাই মনে হয়। আরশি, তাহলে হয়তো তোমাকে দেখে ওর মাথায় আরও বেশি গণ্ডগোল শুরু হয়ে যায়। পূর্ণ, কেন? কপাল কুঁচকে। আরশি, কারণ তুমি একটু বেশিই সুন্দর তাই। পূর্ণ, ছেলেদের সুন্দর না হ্যান্ডসাম বলতে হয়। আরশি, কিন্তু আমার কাছে তো তোমাকে হ্যান্ডসামের থেকে বেশি সুন্দর মনে হয়। মিষ্টি হেসে। এতদিন পূর্ণ খেয়াল করেনি, কিন্তু আজ করছে। আরশির হাসিটা আসলেই খুব সুন্দর, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। পূর্ণ কিছুক্ষণ ওর হাসিমাখা মুখের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। ডান হাত দিয়ে শুধু শুধু কপালটা চুলকায় ও। এটা পূর্ণর অভ্যাস, যখনই ও ব্লাশিং হয় মুখটা এভাবে হাত দিয়ে আড়াল করে নেয়। রোদ, পালক আর ঈশান ক্লিনিকের ভিতরে হাঁটছে। রোদ নুহার সাথে একটা বিষয়ে কথা বলতে এসেছে। পালকের কেবিনের সামনে আসতেই কোত্থেকে রুহি দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরে। রোদ হতভম্ব হয়ে যায় হঠাৎ রুহির কাজে। পালকের মুখটা নিমিষেই অন্ধকার হয়ে যায়।
রুহি, রোদ, আমি ফিরে এসেছি। জানো, আমি তোমাকে অনেক মিস করছিলাম। জড়িয়ে ধরেই রোদ পালকের দিকে এক পলক তাকিয়ে রুহিকে সরিয়ে এনে সোজা করে দাঁড় করিয়ে বলে, রোদ, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ রুহি। কবে ফিরলে? হাসার চেষ্টা করে রুহি, আজ সকালেই। আমি তো ভাবছিলাম তোমার সাথে দেখা করতে তোমার বাসায় যাব, কিন্তু তোমাকে এখানে দেখে তোর সইল না। রোদ, তো কেমন আছো তুমি? রুহি, তোমাকে দেখেছি, এখন অনেক ভালো আছি। রোদের পাশে তাকাতেই ঈশানকে দেখে কিছুটা অবাক হয় রুহি। রুহি, ঈশান ভাইয়া? অবাক হয়ে, তুমি কবে ফিরলে? ঈশান, কিছু দিন হল। কেমন আছো তুমি? রুহি, ভালো। পালক রুহির দিকে তাকিয়ে হালকা হেসে ওকে জিজ্ঞেস করে, পালক, কেমন আছো রুহি? কিন্তু রুহির পালকের কথার কোনো উত্তর না দিয়ে আবারও রোদের দিকে তাকায়। পালকের মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। পালক রুহিকে কিছু বলবে ভেবেও বলল না, কারণ ও জানে উত্তর ও পাবে না। পেছনে দুজন নার্স দাঁড়িয়ে ওদেরকেই দেখছে আর একে অপরের সাথে ফিসফিসিয়ে কথা বলছে। তাদের কথোপকথনগুলো এমন, এটা নুহা ম্যামের মেয়ে না? হ্যাঁ, গতবার যে বড় সিন ক্রিয়েট করেছিল। পালক ম্যামকে অনেক ইনসাল্ট করেছিল, তার জন্য থাপ্পড় ও তো খেয়েছে নুহা ম্যামের হাতে। এজন্যই তো নুহা ম্যাম ওকে পাঠিয়ে দিয়েছিল কোথাও যেন। আবার ফিরে এসেছে। এবার কি করে আল্লাহ জানে। নিশ্চয়ই আবারও কিছু একটা করবে। কথাগুলো ধীরে ধীরে বললেও পালকের কান অবধি অবশ্যই পৌঁছাল। পালকের প্রতি রুহির এমন বিহেভিয়ার ঈশান বুঝতে পারল না, আর অন্যদিকে পালক কিছু না বলেই নিজের কেবিনে চলে যায়। রোদ কিছু বলতে গিয়েও বলতে পারল না। ডক্টর মাহবুবকে দেখে ঈশান রোদ আর রুহিকে বলে উনার সাথে কথা বলতে চলে যায়। রুহি এখনো রোদের হাত ধরে আছে। ওরা চলে যেতেই রোদ রুহির থেকে হাত ছাড়িয়ে নেয়। রোদ, রুহি, তুমি এখন বড় হয়েছ, এভাবে হুটহাট কাউকে জড়িয়ে ধরা মোটেও ঠিক নয়। রুহি, কিন্তু আমি তো অন্য কাউকে জড়িয়ে ধরিনি, তোমাকে জড়িয়ে ধরেছি। রোদ, আমি আর অন্য কারো মধ্যে কোনো পার্থক্য নেই রুহি। তোমাকে বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে তোমাকে। আমার কিছু কাজ আছে, তুমি যাও, আমি কাজটা শেষ করে বাসায় চলে যাব। রুহি বিষণ্ণ মন নিয়ে মাথা নাড়িয়ে ধীর পায়ে চলে গেল। রুহি চলে যেতেই রোদ পালকের কেবিনে চলে যায়। পালক সোফায় বসে দুহাতে মুখ গুজে আছে। রোদ বুঝতে পারছে যে পালক কান্না করছে। রোদ কোনো প্রকার শব্দ না করে পালকের পাশে গিয়ে বসে। পালক নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকায়। রোদকে দেখে ওকে জড়িয়ে ধরে কেঁদে দেয় পালক। পালক, রুহি আমাকে ঘৃণা করে রোদ। ও সেদিনের কথা আজও ভুলতে পারেনি। ও কি আমাকে কখনো ক্ষমা করবে না? রোদ, আগে তুমি কান্না বন্ধ করো। পালকের চোখ মুছে দিয়ে, আর ও তোমাকে কেন ক্ষমা করবে? তোমার কোনো ভুল ছিল না, ওই সব কিছু নিয়ে বাড়াবাড়ি করেছিল। এতে তোমার কোনো দোষ নেই। পালক, আমারই দোষ। আমার জন্যেই তো আন্টি ওকে ওর নানুর কাছে পাঠিয়ে দিয়েছিল। রোদ, আন্টি ওকে তোমার জন্য পাঠায়নি পালক। ওর নিজের ভালোর জন্য পাঠিয়েছিল। আর তুমি জানো রুহি একটু রাগী, কিন্তু ওর রাগ বেশিক্ষণ থাকে না। ওকে কিছু সময় দাও, দেখো সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। পালক, সত্যিই সব আগের মতো ঠিক হয়ে যাবে? রোদ, পালকটাকে রুহি আমাকে কত ভালোবাসত, কিন্তু সেদিনের পর থেকে ওর চোখে আমি শুধু আমার জন্য ঘৃণা দেখি। রোদ, এমন কিছুই না পালক। এরকম সামান্য কথা নিয়ে কেউ কাউকে ঘৃণা করতে পারে না। তাই ওকে একটু সময় দাও নরমাল হওয়ার জন্য। ঠিক আছে পালক। রোদ, আচ্ছা চলো, তোমার মুড ভালো করার জন্য আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি।
পালক, না, আমার পেশেন্ট আছে, ওদের অ্যাটেন্ড করতে হবে। রোদ, সেগুলো অন্য ডক্টর দেখে নিবে, তুমি চলো আমার সাথে। রোদ এক প্রকার জোর করেই পালককে নিয়ে বাইরে বের হয়। ওরা বাইরে যেতে নিলেই আবিরের সাথে দেখা হয় পালকের। আবির, আরে পালক, কোথায় যাচ্ছ? পালক, একটু বাইরে যাচ্ছি। আবির রোদের দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলে। আবির, ইনি কে? পালক, ও আমার বেস্ট ফ্রেন্ড রোদ। আর রোদ, ও হচ্ছে আবির। আবিরকে দেখিয়ে। রোদ, তাহলে তুমি আবির? আবির, হ্যালো, হাত বাড়িয়ে। রোদ, হাই। হাত মিলিয়ে। তোমার গার্লফ্রেন্ড আছে? হঠাৎ এমন প্রশ্নে আবির কিছুটা বিব্রত বোধ করে। পালক হা হয়ে তাকায় রোদের দিকে। ও বুঝতে পারছে না প্রথম দেখাতেই রোদ কিভাবে এমন প্রশ্ন করতে পারে আবিরকে। আবির নিজেকে সামলে হালকা হেসে বলে, না, নেই। কেন? রোদ, ও গার্লফ্রেন্ড নেই, তাই বলে পালকের চিন্তা ভাবনা মাথায়ও এনো না। তোমার জন্য ভালো হবে। চলো পালক। রোদ কথাটা বলেই চুপচাপ পালকের হাত ধরে চলে যায়। আবির থম মেরে দাঁড়িয়ে রোদের যাওয়ার দিকে তাকিয়ে অবাক চোখে বলে, আবির, আমি পালকের চিন্তা ভাবনা আমার মাথায় আনব কেন? আমি ওকে নিজের বন্ধু আর কলিগ ছাড়া কিছুই ভাবি না। আজব লোক। বিড়বিড়িয়ে চলে গেল। পালক, রোদ, তুমি এসব কথা কেন বললে আবিরকে? আমি জানি ওর মাথায় আমাকে নিয়ে কোনো উল্টোপাল্টা চিন্তা নেই। রোদ, চিন্তা ভাবনা নেই, কিন্তু আনতে কতক্ষণ? তাই আগে থেকেই সতর্ক করে দিলাম যেন ভুলেও এ ভুল না করে। পালক, তুমি কতটা ওভার পজেসিভ তা কি তোমার জানা আছে? রোদ, ওভার পজেসিভ কিনা জানি না, তবে আমি তোমার বিষয়ে অবশ্য ওভার প্রোটেক্টিভ। পালকের মাথার চুলগুলো নেড়ে। পালক, একদম আমার হেয়ারস্টাইল নষ্ট করবে না। সরে গিয়ে। রোদ পালকের কথায় দুষ্টু হাসি দিয়ে আবারও পালকের চুলগুলো নেড়ে অগোছালো করে দিল, কিন্তু এবার পালক পালায়নি, বরং উল্টো ও রোদের চুলগুলো দু হাত দিয়ে অগোছালো করে দিচ্ছে। পালক হাসছে আর রোদের চুল অগোছালো করছে, কিন্তু রোদ কিছুই বলছে না, বরং হাসিমাখা মুখ নিয়ে পালককে দেখছে। রোদ ইচ্ছে করেই এমনটা করেছিল যেন পালকের মন ভালো হয়ে যায় আর ওর ঠোঁটে আবারও হাসি ফুটে ওঠে। সন্ধ্যায় পালক রোদের সাথে ঘোরাঘুরি করে বাসায় ফিরে এসেছে। ওকে দেখে কেউ বলবেই না যে সকালে কোনো বিষয় নিয়ে ওর মন খারাপ ছিল বা ও কান্না করেছিল। বাসায় ঢুকতে গিয়েও থেমে যায় পালক। হঠাৎ করেই ঈশানের কথা মাথা আসে ওর। যখন ও পূর্ণর মায়ের সাথে কথা বলছিল, ও জানতে পারে যে ঈশান আজকে শুধু সিনিয়র ডক্টরের সাথে দেখা করতে এসেছিল, উনার সাথে দেখা করে ও আবার বাসায় ফিরে এসেছে। পালক একবার ঈশান ভাইয়াকে দেখে আসব ভেবে পালক আর কিছু না ভেবেই দৌড়ে উপরে চলে যায়। সবসময়ের মতো দরজা খোলা রেখেছে ঈশান। পালক চুপচাপ বাসার ভিতরে প্রবেশ করে। ঈশান হয়তো নিজের রুমে। পালক টিপটিপ পায় ঈশানের রুমে চলে যায়। ঈশান ঘুমিয়ে আছে অগোছালো ভাবে। এমন অবেলায় ঈশানকে ঘুমোতে দেখে অবাক হয় পালক। কারণ ঈশান কখনো অবেলায় ঘুমোয় না। কিছু একটা ভেবে পালক গিয়ে ঈশানের কপালে হাত দেয়। যা ভেবেছিল তাই, জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। পালক, ঈশান ভাইয়ার তো হাই ফিভার, চিন্তিত হয়ে। পালক দ্রুত ঈশানের গায়ে ভারী ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়, তারপর একটা বলে পানি এনে রুমাল ভিজিয়ে ওর মাথায় পট্টি দিয়ে দিতে শুরু করে। পট্টি দিতে দিতেই পালকের মনে পড়ে একবার এভাবেই তীব্র জ্বর এসেছিল পালকের। তখন ঈশান পালকের কতটা খেয়াল রেখেছে। নৌসিনের সাথে সারারাত জেগেছিল ঈশান পালকের খেয়াল রাখার জন্য। পালকের ভাবতেই অবাক লাগছে যে একসময় যে মানুষটা ওর সবচেয়ে কাছের ছিল, আজ সে মানুষটিই ওর কাছে সবচেয়ে অচেনা। ঈশান নড়ে উঠায় ভাবনায় ছেদ পড়ে পালকের। ঈশান চোখ খুলছে।
চোখ খুলে পালককে দেখে কিছুটা অবাক হয় ঈশান। ঈশান, পালক তুমি এখানে? ভাঙা গলায় ঈশান উঠে বসতে চাইলে পালক ওকে বাধা দিয়ে বলে, পালক উঠবে না, চুপচাপ শুয়ে থাকো। ধমক দিয়ে, জ্বর এসেছে অথচ কাউকে জানাওনি কেন? ঈশান, কাকে জানাতাম? মৃদু হেসে পালক, ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো কখনোই আমাদের নিজের পরিবার ভাবোইনি, তাহলে আমাদের কেন জানাবে? তাচ্ছিল্য হেসে ঈশান, আমি এমনটা বুঝাইনি পালক, তুমি ভুল বুঝছ। অধীর হয়ে পালক, আমি মেডিসিন নিয়ে আসছি। পালক উঠে চলে গেল মেডিসিন আনতে। ঈশান ওর যাওয়ার দিকে তাকিয়ে বলতে শুরু করে, ঈশান, তুমি সবসময় আমাকে ভুল বুঝো কেন পালক? কখনো আমার দিকটাও বুঝার চেষ্টা করো প্লিজ। মলিন মুখে কিছুক্ষণের মধ্যেই পালক এক বাটি স্যুপ আর মেডিসিন নিয়ে এসে ঈশানের পাশে বসে। পালক স্যুপটা খেয়ে মেডিসিনগুলো খাবে বল এগিয়ে দিয়ে ঈশান বোলটা নিতে গেলেই পালক ঈশানের হাতের ব্যান্ডেডটা খেয়াল করে। ও এটার কথা ভুলেই গিয়েছিল। পালক সাথে সাথে বোলটা নিজের কাছে নিয়ে নেয়, তারপর বলে, পালক, আমি খাইয়ে দিচ্ছি। চামচ দিয়ে স্যুপ এগিয়ে দিয়ে ঈশান হালকা হেসে পালকের হাত থেকে স্যুপ খেয়ে নেয়। ঈশান, ইটস টেস্টি, কে রান্না করেছে? আন্টি। পালক, না আমি। ঈশান, তুমি? অবাক হয়ে পালক, এত অবাক হওয়ার কি আছে? কপাল কুঁচকে ঈশান, অবাক হচ্ছি এটা ভেবে যে পিচ্ছি পালক কত দ্রুত এতটা ম্যাচিউর হয়ে গেছে। একসময় যে হাত পুড়ে যাওয়ার ভয় কখনো গরম দুধের গ্লাস ধরত না, আজ সে আমার জন্য স্যুপ রান্না করে এনেছে। পালক, সময়ের সাথে সাথে মানুষ বদলায় ঈশান ভাইয়া। ঈশান, যদি বলি আমি বদলাইনি? পালক কিছু বলল না, চুপচাপ ঈশানকে স্যুপ খাইয়ে মেডিসিন খাইয়ে দেয় ও। পালক, এখন একটু ঘুমাও। ঈশান, ঘুম আসছে না পালক, মাথাটা ভারী হয়ে আছে। পালক কিছু একটা ভেবে ঈশানের পাশে বসে আবার তারপর বলে, পালক, চোখ বন্ধ করো, আমি মাথা টিপে দিচ্ছি, ব্যথা কমে যাবে। ঈশান হালকা হেসে চোখ বন্ধ করে নেয় আর পালক ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। কিছুক্ষণের মধ্যেই ঈশান ঘুমের রাজ্যে চলে যায়। পালক ধীরভাবে উঠে ভালো করে ঈশানকে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে রুমের লাইট অফ করে বেরিয়ে চলে আসে ওদের বাসায়। প্রজাপতি পূর্ণ ড্রাইভ করছে, ওর পাশেই আরশি বসে। আজকে একটু লেট হয়ে যাওয়ায় পূর্ণ আরশিকে বাসায় ড্রপ করার জন্য জেদ করে। আরশি না বললেও পূর্ণ শোনেনি। সেই তখন থেকেই 1 ঘন্টা যাবৎ পূর্ণকে পুরো এলাকা ঘুরাচ্ছে আরশি। কখনো ডানে কখনো বামে, এভাবে শুধু শুধু সময় নষ্ট করছে ও। এখন যদি পূর্ণ জানতে পারে আরশি পালকদের বাসার উপরের ফ্ল্যাটে থাকে, তাহলে নিশ্চয়ই পূর্ণ আরশির পরিচয় জেনে যাবে। তাই আরশি কোনোভাবেই রিস্ক নিতে চাইছে না। এজন্যই এভাবে ঘুরাচ্ছে ও পূর্ণকে। পূর্ণ, তোমাদের বাসা আর কত দূর রোজ? আরশি, ওই তো সামনেই। ঘাবড়ে পূর্ণ গাড়ি নিয়ে পালকদের বাসার গলিতে ঢুকেছে। হঠাৎ করেই আরশি চেঁচিয়ে উঠে গাড়ি থামানোর জন্য। আরশি, স্টপ স্টপ স্টপ। সাথে সাথে গাড়ি ব্রেক করে। পূর্ণ কিছুটা অবাক দৃষ্টিতে তাকায় ও আরশির দিকে। পূর্ণ এভাবে চেঁচালে কেন? আরশি, আসলে আমার বাসা এসে পড়েছে। গাড়ি থেকে নেমে গিয়ে পূর্ণ, কোনোটা তোমার বাসা? আরশি, ওই ব্লু গেট। এখন আমি যাই, তুমিও যাও, বাই বাই। পূর্ণ, তুমি আগে বাসায় যাও। তুমি গেলেই আমিও চলে যাব। আরশি, উফ, কি বিপদে পড়লাম। এখন অচেনা মানুষের বাসায় ঢুকি কিভাবে? মনে মনে পূর্ণ এখনো গাড়ি নিয়ে দাঁড়িয়ে। আরশি উপায় না পেয়ে ধীর পায়ে গিয়ে গেট খুলে। ভাগ্যিস গেটটা লক করা না।
আরশি দ্রুত গেট খুলে ভিতরে ঢুকে ভেতর থেকে লাগিয়ে দেয়। আরশি চলে যেতেই পূর্ণও চলে যায়। পূর্ণ যাওয়ার সাথে সাথে আরশি বেরিয়ে আসে। আরশি এবারের মতো বেঁচে গেলাম। হাফ ছেড়ে, কিন্তু জলদি এই গেমের ইতি টানতে হবে, না হলে দেখা যাবে সামান্য মজা করতে গিয়ে খারাপভাবে ফেঁসে গিয়েছি আমি। বিড়বিড় করে কথাগুলো ভেবে আরশি বাসায় যাওয়ার জন্য এগোয়। 10 মিনিটের রাস্তা পেরোলেই ওদের বাসা। সকালে ক্লিনিকের উদ্দেশ্য ক্যাব নিয়ে বেরিয়েছে পালক। সকালে ঈশানের সাথে দেখা করতে গিয়ে জানতে পারে পালক যে ও সকাল সকাল ক্লিনিক চলে গেছে। প্রথম পালকের রাগ লাগে যে এমন জ্বর নিয়ে কিভাবে ঈশান বের হলো, কিন্তু পরে নিজের রাগ কমিয়ে ও ক্লিনিকের জন্য বেরিয়ে যায়। ক্যাবে উঠে অনেকগুলো কল করেছে পালক ঈশানকে, কিন্তু ও কল রিসিভ করেনি। এতে পালকের রাগ আরও বেড়ে যায়। পালক ওয়াও, এখন ফোনও ধরছে না, কি এমন কাজে ব্যস্ত কে জানে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে পালকের ফোনে। পালক প্রথমে ভাবে ঈশান কল করেছে, কিন্তু নাম্বারটা দেখে মুখটা চুপসে যায় ওর। পালক হ্যালো। ওপাশ থেকে কথাগুলো শুনে যেন পালকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কাপা কাপা গলায় বলে পালক। পালক আমি আসছি। ফোন রেখে দেয় পালক। শরীর কাঁপছে ওর। চোখ দুটো অটোমেটিকলি ভিজে যাচ্ছে। পালক ঈশান ভাইয়ার কি হয়েছে? ভয় ভয় কি করব এখন আমি? কিছু হবে না ঈশান ভাইয়ার। পালক ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না, নিজেকে আশ্বাস দিয়ে। কিন্তু তবুও ভয় কমছে না পালকের, বরং আরও বাড়ছে। মনে হচ্ছে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হসপিটাল থেকে কল এসেছিল যে ঈশানকে অ্যাডমিট করা হয়েছে, কিন্তু ঈশানের কি হয়েছে, কিভাবে হয়েছে, কিছুই জিজ্ঞেস করার সাহস পায়নি পালক। পালক আঙ্কেল একটু দ্রুত চালান প্লিজ, ড্রাইভারকে বলল। পালক বুঝতে পারছে না কি করবে। হঠাৎ ওর মাথায় আসে পূর্ণকে কল করার কথা। পূর্ণ দেখো, রোজ এভাবে অনেক সহজে তুমি হার্ট শেপ করতে পারবে, দেখিয়ে দিয়ে। আরশি এটা তো অনেক সহজ। খুশি হয়ে পূর্ণ হুম, এখন তুমি ট্রাই করো। আরশি ওকে। পূর্ণ আরশিকে কেক বানানো শিখাচ্ছিল, তখনই ওর ফোনে কল আসে পালকের। পূর্ণ ফোন নিয়ে সরে রিসিভ করে। পূর্ণ কল রিসিভ করতেই পালকের কান্নার শব্দ পায়। হোঁচকিয়ে যায় পূর্ণ। পূর্ণ পালক তুই কান্না করছিস কেন? কি হয়েছে? চিন্তিত হয়ে পালক পূর্ণ ঈশান ভাইয়া কাঁদছে, কিছু বলতে পারছে না। পূর্ণ ঈশান। ঈশান কিছু বলেছে তোকে? কি হয়েছে তুই বল আমায়। আগে কান্না বন্ধ কর, আই সেইড স্টপ ক্রিং। পালক ঈশান ভাইয়া হসপিটালে বলে আরো জোরে কেঁদে দেয়। পূর্ণ হোয়াট? কেন, কি হয়েছে ওর? ও ঠিক আছে? পালক আমি জানি না, আমি কিছু জানি না। পূর্ণ ওকে ওকে, তুই কান্না অফ কর, আমি আসছি, ঠিক আছে? তুই কান্না করিস না, আইল বি দায়ার। পূর্ণ ফোনটা কানে রেখেই সব স্টাফদের উদ্দেশ্যে বলে। পূর্ণ আমার একটা এমার্জেন্সি কাজ আছে, তোমরা ক্যাফে সামলে নিও, আমি আসছি। কথাটা বলেই পূর্ণ ওর গাড়ির চাবি দিয়ে বের হয়ে যায়। আরশি পূর্ণের যাওয়ার দিকে তাকিয়ে বলতে শুরু করে। আরশি পূর্ণকে এত চিন্তিত লাগছে কেন? কে ছিল ফোনে? আর কি এমন হলো যে ও এত ভয় পেয়ে চলে গেল? কনফিউজড হয়ে পূর্ণ স্পিকার অন করে ড্রাইভ করছে আর পালককে বলছে কান্না থামাতে। কিন্তু ওর নিজেরও অবস্থা খারাপ। টেনশনে ভয়ে হাত পা কাঁপছে ওর। চোখ বারবার ঘোলা হয়ে যাচ্ছে পানির জন্য, যার ফলে ঠিকমতো ড্রাইভও করতে পারছে না ও। পালকের আগে পূর্ণ হসপিটালে পৌঁছায়, কারণ ক্যাফে থেকে হসপিটালটা অনেক কাছে। গাড়ি থামিয়েই দৌড়ে ভিতরে যায় পূর্ণ।
রিসিপশনে গিয়ে থামে ও। পূর্ণ ঈশান। ঈশান কোনো রুমে অ্যাডমিট? রিসেপশনিস্ট সেকেন্ড ফ্লোর রুম নাম্বার 243। পূর্ণ থ্যাংক ইউ। এক দৌড়ে লিফটের কাছে যায় পূর্ণ, কিন্তু লিফট নামতে অনেক সময় লাগছে, তাই অপেক্ষা না করে সিঁড়ি দিয়েই দৌড়ে উপরে চলে যায় ও। রুম নাম্বার 243-এর কাছে যেতেই পা দুটো কাঁপতে শুরু করে ও। মনে মনে শুধু এটাই বলছে পূর্ণ যেন খারাপ কিছু না হয় ঈশানের। ক্লিনিকের সামনে ক্যাব থামতেই পালক দৌড়ে বেরিয়ে যায়। রিসেপশনের সামনেই রোদ আর রুহি দাঁড়িয়ে। হয়তো এখনই এসেছে ওরা। পালক রোদ। পালক দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর হিচকি তুলতে তুলতে বলতে শুরু করে। পালক রোদ। ঈশান ভাইয়া, ঈশান ভাইয়ার কি হয়েছে? কোথায় ও? রোদ। পালক শান্ত হও প্লিজ ঈশান। রুহি, ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট। মরে গেছে ও। রুহির কথাটা কানে যেতেই স্তব্ধ হয়ে যায় পালক। ওর মাথা ঝিম ধরে যাচ্ছে। রোদ রুহির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। রোদ কিছু বলবে তার আগেই পালক বলে, পালক তুমি মজা করছো তাই না রুহি? কাপা কাপা গলায়। রুহি একদম না, আইম সিরিয়াস। রোদ। রুহি। ধমক দিয়ে। রোদ রুহির থেকে চোখ সরিয়ে পালককে কিছু বলবে তার আগেই পালক ঢলে পড়ে রোদের বুকে। রোদ ঘাবড়ে পালককে শক্ত করে ধরে নেয়। সেন্সলেস হয়ে গেছে পালক। রুহি নিজেও হোঁচকিয়ে গেছে। ও বুঝতে পারেনি মজা করে বলা কথাটা পালক সত্যি ভেবে নিবে। রোদ। পালক ঘাবড়ে, ওপেন ইউর আইস ড্যাম ইট। রুহিও দ্রুত পালকের সামনে আসে। ওকে ধরতে নিলেই রোদ কড়া দৃষ্টিতে তাকায় রুহির দিকে আর রুহি সরে যায়। রোদ পালককে কোলে তুলে দ্রুত ভিতরে চলে যায়। প্রায় 2 ঘন্টা পর সেন্স ফিরে পালকের। ও পিটপিট করে চোখ খুলতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। ঘটনাটা বুঝতে কয়েক মিনিট সময় লাগে পালকের। কিন্তু ঈশানের কথা মনে পড়তেই উঠে বসে ও। পালক, ঈশান ভাইয়া। কেঁদে দিয়ে। রোদ পাশের সোফাতেই বসেছিল। পালককে উঠতে দেখে দ্রুত পালকের কাছে আসে ও। রোদ। পালক, আর ইউ অলরাইট? পালক। রোদ। ঈশান ভাইয়া। ঈশান ভাইয়া কান্না করার ফলে কিছু বলতে পারছে না। রোদ। হুশ পালক, ডোন্ট ক্রাই, কিছু হয়নি ঈশানের। ও একদম ঠিক আছে। হি ইজ পারফেক্টলি ওকে। পালক। কিন্তু রুহি তখন বলল, কান্না থামিয়ে। রোদ। ও মজা করেছে। আর তুমি সত্যি ভেবে সেন্সলেস হয়ে গেলে? এতটা বোকা কেন তুমি? যে যেটা বলে সেটাই বিশ্বাস করা লাগে। পালক। ঈশান ভাইয়া ঠিক আছে। রোদ। বললাম তো ও ঠিক আছে। পালক। আমি ঈশান ভাইয়ার কাছে যাবট। রোদ। ঠিক আছে চলো। রোদ পালককে নিয়ে ঈশানের কেবিনে চলে যায়। কেবিনের দরজা খুলেই পালক দেখে ঈশান ভালোই বসে আছে আর পূর্ণ ঈশানের পাশের টুলে বসে বেডে দুপা তুলে কমলা ছিলছে আর নিজেই খাচ্ছে। পালক রুমে ঢুকতেই পূর্ণ ওর দিকে তাকিয়ে বলে, পূর্ণ এসেছে ছিচকাদুনি। কাঁদতে কাঁদতে একদম সেন্সলেস হয়ে গেছে। বাহ, কি ট্যালেন্ট। পালক সাথে সাথে বেড থেকে একটা কুশন তুলে পূর্ণর উপর ছুঁড়ে মারে। পূর্ণর সাথে সাথে ক্যাচ করে নেয় কুশনটা, তারপর ঈশানকে এগিয়ে দিয়ে বলে, পূর্ণ নে, তোর জন্য আমার তরফ থেকে রিকোভারি গিফট। রোদ চোখ রাঙিয়ে পূর্ণকে চুপ থাকতে বলে, কিন্তু পূর্ণ তো পূর্ণই, ওর ডোন্ট কেয়ার ভাব নিয়ে কমলা ছিলায় মনোযোগ দেয়। ঈশান একদৃষ্টিতে তাকিয়ে আছে পালকের দিকে। পালকের চোখ মুখ ফুলে গেছে কান্না করার কারণে। পালক, তুমি কেমন আছো এখন? মাথা নিচু করে ঈশানের সামনে এসে দাঁড়িয়ে। ঈশান একদম ঠিক আছি, তুমি দেখতেই পাচ্ছ। পালক, কি হয়েছিল তোমার?
নার্স ফোন করে বলল তোমাকে অ্যাডমিট করেছে। ঈশান তেমন কিছুই না, রাতের জ্বরটা বেড়ে গিয়েছিল, তাই সিঁড়ি দিয়ে নামার সময় চোখ ঝাপসা হয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। পালক অনেক ব্যথা পেয়েছ? ঈশান সামান্য ফ্র্যাকচার্ড। কিন্তু আমি শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, আমি মরে গেছি ভেবে। পালক ফুপিয়ে কেঁদে দেয়। ঈশান হোঁচকিয়ে যায়। ও পালকের হাত ধরার জন্য উঠতে নিলেই পায়ে ব্যথা পেয়ে হালকা চেঁচায়। পালক সাথে সাথে ঈশানের সামনে গিয়ে ওকে ঠিক করে বসিয়ে ধমকের স্বরে বলে, পালক তুমি নড়াচড়া করছো কেন? ঈশান তুমি কান্না করছো কেন? পালক কারণ আমি ভয় পেয়েছি অনেক। পূর্ণ শুধু নিজে ভয় পায়নি, আমাদেরও পাইয়ে দিয়েছিল। রোদ তুই চুপ করবি? পূর্ণ না। রোদ একটা বড় আপেলের পিস তুলে পুরোটা পূর্ণর মুখে পুড়ে দেয়, তারপর বলে, রোদ আরেকটা কথা বললে পুরো আস্ত আপেল মুখে ঠুসে দিব তোর। চোখ গরম করে। পূর্ণ নাক ফুলিয়ে আপেল চিবুচ্ছে, ওর মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে যেন রোদকে চিবুচ্ছে ও। ঈশান পালক প্লিজ এখন কান্না থামাও। তুমি জানো তোমার কান্না আমরা কেউই সহ্য করতে পারি না। প্লিজ। পালক সাথে সাথে নিজের চোখ মুছে ঠোঁটে হাসি টেনে নেয়। পালক আমি আর কাঁদব না। ঈশান গুড গার্ল। পালক হালকা করে ঈশানকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, পালক তুমি আবারও আমাদের ছেড়ে চলে যাবে না তো ঈশান ভাইয়া? ঈশান চলে যাওয়ার জন্য তো ফিরে আসেনি পালক। তুমি কি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছ? পালক হুম, কিন্তু শেষবারের মতো। এরকম আবার ছেড়ে চলে গেলে ক্ষমা করব না, বরং নিজের হাতে মার্ডার করে ফেলব। নাক ফুলিয়ে পালকের কথায় ঈশান হেসে দেয়। অবশেষে ও পালকের মন থেকে অভিমানটা দূর করতে পেরেছে। ভাবতেই বিশ্বজয় করার মতো অনুভূতি হচ্ছে ওর। নিজের রুমের সব জিনিসপত্র ভেঙে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে রুহি। কান্না আর রাগের সংমিশ্রণে ভয়ঙ্কর একটা অনুভূতি হচ্ছে ওর। রুহি পালক পালক পালক, সবার মুখে শুধু ওরই নাম। আজও ওর কারণে রোদ আমার সাথে রেগে কথা বলল। ও সব সময় আমার আর রোদের মাঝে চলে আসে হওয়ায়। ওকে ঘিরেই সবার হাসি কান্না আনন্দ। কেন? আমি ঘৃণা করি ওকে, আই জাস্ট হেইট হার। ওর জন্য আমার কাছের সবাই আমার কাছ থেকে দূর হয়ে গেছে, আর এখন রোদও। ও রোদকেও আমার কাছ থেকে দূর করে দিচ্ছে। কিন্তু না, আমি এটা হতে দিব না, কখনো না। রোদ শুধু আমার, হি ইজ অনলি মাই। ঈশান আজ হসপিটালেই থাকছে। ওর সাথে রোদ থাকছে যেন ঈশানের খেয়াল রাখতে পারে। পালক যদিও জেদ করেছিল থাকার জন্য, কিন্তু ঈশান আর রোদ ওকে জোড়াজুড়ি করে পূর্ণর সাথে বাসায় পাঠিয়ে দিয়েছে। পূর্ণ আর পালককে গাড়িতে উঠিয়ে দিয়ে রোদ ঈশানের কেবিনে চলে আসে। ঈশান বসে আছে, ঠোঁটে অমায়িক হাসি তার। সবকিছু আগের মতো ঠিক হয়ে গেছে ভাবতেই ঠোঁটের হাসিটা আরও প্রশস্ত হয়ে উঠছে ওর। রোদ রুমে ঢুকে ঈশানের দিকে তাকিয়ে হালকা হেসে ওর পাশের টুলে বসে পড়ে। রোদ প্রায় 6 বছর পর তোর ঠোঁটে আবার আগের মতো হাসি দেখছি। ঈশান আমার হাসি আর দুঃখ দুটোর কারণই পালক। ও আমার পাশে থাকলে কষ্টের মাঝেও হাসতে পারি আমি, কিন্তু ও আমার পাশে না থাকলে যত খুশির মোমেন্টই হোক না কেন খুশি হতে পারি না। রোদ চল একটু বাইরে গিয়ে বসি, ফ্রেশ এয়ারে ভালো লাগবে। ঈশান হুম। রোদ ঈশানের হাত ধরে সাহায্য করে ওকে নিয়ে ক্লিনিকের বাইরের গ্রাউন্ডে চলে আসে। গ্রাউন্ডে ফাঁকা ফাঁকা জায়গায় লম্বা টুল বসানো। ঈশানকে নিয়ে টুলে বসিয়ে ওর পাশে বসে পড়ে রোদ। রাতের অন্ধকারাচ্ছন্ন আকাশে বিশাল গোলাকৃতির চাঁদ তার কিরণ দিয়ে অন্ধকারকেও উজ্জ্বল করে তুলেছে। বড় বড় মেঘের খণ্ড ভেসে যাচ্ছে চাঁদের উপর দিয়ে, আর তখনই কয়েক মুহূর্তের জন্য আবারও অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ।
ঈশান আর রোদ দুজনেই চাঁদ আর মেঘের দৃশ্য দেখতে ব্যস্ত। হঠাৎ করেই ঈশান বলে ওঠে, ঈশান থ্যাংক ইউ রোদ। রোদ থ্যাংক ইউ কেন? তোকে ধরে এখানে আনার জন্য? হেসে ঈশান না হেসে, এই 6 বছর আমার কাছে না থেকেও আমার পাশে থাকার জন্য। আমার অনুপস্থিতিতে পালক আর পূর্ণ নামক দুটো বাচ্চাকে সামলানোর জন্য। যখন সবাই ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল তখন আমাকে বোঝার জন্য, আমার পাশে থাকার জন্য। গলা ভারী হয়ে আসছে ঈশানের, পৃথিবীর অপর প্রান্তে থেকেও সবসময় এটা অনুভব করানোর জন্য যে তুই আমার পাশেই আছিস। সারাদিন শেষে রাতে ফোন করে জানার জন্য আমি কেমন আছি। সব সময় সব পরিস্থিতিতে আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ রোদ। তুই আমাকে থ্যাংক ইউ বলছিস? তার মানে তুই কখনো আমাকে নিজের বন্ধুই ভাবিসনি, তাই তো? হালকা রাগ দেখিয়ে ঈশান, তেমনটা না রোদ। রোদ, তাহলে কেমনটা? তোর কথায় বোঝা যাচ্ছে যে তুই কখনো আমাকে নিজের বন্ধু ভাবিসনি। আমাদের বন্ধুত্বটা যদিও শত্রুতা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এর শেষ আমি তোকে ভাই হিসেবে দেখে করেছি। ঈশান, ভুল বললি। আজকাল কোনো ভাইও তার ভাইয়ের জন্য এতটা করে না যতটা তুই করেছিস আমার জন্য। রোদ, তাহলে তুই আমাকে ভাই ভাবিস? ঈশান, শুধু ভাবি না, মানিও। রোদ, তাহলে নিজের থ্যাংক ইউ নিজের পকেটে রাখো। হেসে ঈশান, রাখলাম। রোদ, ঈশান, একটা প্রশ্ন করি? ঈশান, হুম কর। রোদ, তুই পালককে সত্যি কথাটা কখন বলবি? আকাশের থেকে চোখ সরিয়ে এক পলক রোদের দিকে তাকায় ঈশান। হালকা হেসে উত্তর দেয় ও। ঈশান, এখন তো সব ঠিক হয়ে গেছে, তাই অতীতে কি হয়েছে সেটা বর্তমানে মনে না করাই শ্রেয়। রোদ, কিন্তু তুই যদি পালককে সত্যটা না জানাস তাহলে ও সারা জীবন তোকে ভুল ভেবে যাবে। যদিও ও তোকে এখন ক্ষমা করে দিয়েছে, কিন্তু ওর মনের মধ্যে কথাটা সবসময় থাকবে যে তুই ওকে কথা দিয়েও কথা রাখিসনি। ঈশান, জানি, কিন্তু সত্য বলতে আমি এখন আর সে দিনগুলো মনে করতে চাই না। দিনগুলোর কথা মনে করতেই আবার আগের কষ্টগুলো ঘিরে ধরে আমায়। অনেক কষ্টে নিজেকে ঠিক রাখছি, অতীত মনে করে পুরনো জখমগুলো তাজা করতে চাই না। রোদ, তাহলে তুই পালককে কিছু বলবি না, তাই তো? ঈশান, না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যখন মনে করব ওর বিষয়টা জানা উচিত তখন বলবো। রোদ, ঠিক আছে, তাহলে আমিও পালককে এ বিষয়ে কিছু বলবো না। যেদিন তুই ভালো মনে করবি সেদিন বলিস। আচ্ছা, তাহলে এখন বল তোর ফিউচার প্ল্যান কি? মানে পালক আর পূর্ণ দুজনের রাগ কমে গেছে, সব আগের মতো হয়ে গেছে। এখন? ঈশান, এখন ভেবে, এখন আরও অনেক কিছু করার বাকি আছে। রোদ, যেমন? ঈশান, যেমন পালককে নিজের মনের কথা জানাতে হবে। ওর মনে আমার জন্য কি অনুভূতি আছে সেটা জানতে হবে। ঈশানের কথাগুলো শুনে রোদ বসা থেকে দাঁড়িয়ে যায়। ওর বুঝেও বুঝতে পারছে না ঈশান কোনো বিষয়ে কথা বলছে। নিমিষেই শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম ওর। রোদকে দাঁড়িয়ে গিয়ে এমন ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঈশান ওকে জিজ্ঞেস করে, ঈশান, কি হলো তোর? এনি প্রবলেম? রোদ, তো তুই কি বলেছিলি? একটু বুঝিয়ে বলবি? কাপা কাপা গলায় ঈশান, কোনো বিষয়ে? রোদ, তোর মনের কথা, পালকের অনুভূতির কথা। শব্দ আটকে আসছে। ঈশান, ওহ। তুই দাঁড়িয়ে গেলি কেন? বসো। রোদের হাত টেনে বসিয়ে দিল পাশে, তারপর বলতে শুরু করে ঈশান, ঈশান, তোর কাছ থেকে আমি কখনো কিছু লুকাইনি, আজও লুকাবো না। ইউ নো পালক আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার জন্য পালক আমার প্রথম বন্ধু,
আমার লাইফের সবচেয়ে কাছের মানুষ, ও এমন একজন যে আমাকে বুঝেছে, আমাকে হাসতে শিখিয়েছে, খুশি থাকতে শিখিয়েছে। ওর সাথে দেখা হওয়ার আগে আমি এমন একজন মানুষ ছিলাম যে প্রয়োজনের বেশি কথা বলতো না, কারো সাথে মিশত না, সব সময় নিজেকে গুটিয়ে রাখত, কিন্তু পালকের সাথে দেখা হওয়ার পর মন খুলে হাসতে শিখেছি, বন্ধু বানিয়েছি, নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পেরেছি। অল ক্রেডিটস গোজ টু পালক। রোদ স্তব্ধ হয়ে শুনছে শুধু ঈশানের কথাগুলো। ঈশানের প্রতিটা কথা যেন ও নিজে অনুভব করছে। ঈশান, ইউ নো হোয়াট? ওর চোখের চঞ্চলতা, ঠোঁটের হাসি, মুখ ফুলানো, রাগ করা, অভিমান করা, সবকিছুই অমায়িক লাগে আমার কাছে। আজ থেকে না, 1 বছর, 2 বছর, 4 বছর ধরে না, যখন ওকে প্রথম দেখেছি, ওর কণ্ঠ শুনেছি, ওর হাত স্পর্শ করেছি, তখন থেকেই ভালো। রোদ স্টপ দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে ঈশানকে চুপ করিয়ে দাঁড়িয়ে যায় রোদ। ওর নিঃশ্বাস অস্বাভাবিকভাবে উঠা নামা করছে। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি ছলছল করছে। কিন্তু অন্ধকারের কারণ বোঝা যাচ্ছে না। হঠাৎ রোদের এভাবে দাঁড়িয়ে যাওয়া আর ওকে চুপ করিয়ে দেওয়ায় অবাক হয় ঈশান। ঈশান, রোদ আর ইউ ওকে? রোদ আব হ্যাঁ। নিজেকে সামলে হাসার চেষ্টা করে, আসলে তোর মেডিসিনের সময় হয়ে গেছে, তাই আমাদের এখন ভিতরে যেতে হবে। তাছাড়া এখানে শোনার আর কিছুই নেই। তোর কথাগুলো থেকেই বুঝে গেছি আমি তোর মনের অনুভূতি। শীতল কণ্ঠে। ঈশান, আমি জানি তুই সবসময় আমার বলার আগেই আমার মনের কথা বুঝে যাস। এজন্যই তো বলি তুই আমার বন্ধু না ভাই। রোদ হালকা হাসল, তারপর ঈশানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, রোদ চল ভিতরে যাই। ঈশানকে ধরে আবারও কেবিনে নিয়ে চলে আসলো রোদ। ওরা আসতেই নার্স খাবার আর মেডিসিন এনে রেখে যায়। রোদ, তুই খাবারটা শেষ কর, আমি আসছি। ঈশান, ওকে। রোদ দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে এক দৌড়ে ক্লিনিক থেকে বের হয়ে আসে। গাড়ির সামনে এসেই বুকের বা পাশে হাত দিয়ে বসে পড়ে ও। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রোদের। অনেক কষ্টে নিজেকে এতক্ষণ ঠিক রেখেছে, কিন্তু এখন পারছে না ও। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে রোদ। মাথাটা ঝিম ধরে যাচ্ছে, চারপাশটা যেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। গলা ভেঙে কান্না আসছে রোদের, কিন্তু তার জন্য শব্দটাও বের হচ্ছে না। রোদ, ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, বিড়বিড় করে, এত বড় ভুল কিভাবে করলাম আমি। দাঁড়িয়ে আই কান্ট ব্রিথ। শার্টের দুটো বোতাম কোনো রকমে খুলে জোরে জোরে নিঃশ্বাস নেয় রোদ। নিজেকে তবুও শান্ত করতে পারছে না ও। দু হাত দিয়ে মাথার চুলগুলো শক্ত করে চেপে ধরে রোদ। আচমকা গাড়িতে জোরে জোরে পা দিয়ে 2 বার আঘাত করে, আবারও হাত দিয়ে 3-4টা বাড়ি দেয় ও। হাত দিয়ে আঘাত করার ফলে হাতের তালু রক্তিম বর্ণ ধারণ করেছে, ব্যথায় টনটন করছে হাত। তবুও এই ব্যথা যেন ওর বুকের ব্যথার সামনে কিছুই না। অনেক কষ্টে নিজেকে সামলে পকেট থেকে কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করে পূর্ণর নাম্বারে কল করে রোদ। পালককে বাসায় ড্রপ করে নিজের বাসার উদ্দেশ্যে যাচ্ছিল পূর্ণ, তখনই রোদের কল আসে। কল রিসিভ করে স্পিকারে দিয়ে ফোনটা স্টিয়ারিংয়ের সামনে রেখে দেয় ও। পূর্ণ, হেও ব্রো, কি ব্যাপার? আমাকে ছাড়া ওখানে মন বসছে না, তাই তো? আগেই বলেছিলাম আমাকেও থাকতে দে। কিন্তু না, একা থাকার মজা বুঝো এখন। রোদ, তুই কোথায়? পূর্ণ, অন দ্য ওয়েট। রোদ, 10 মিনিটে ক্লিনিকে আয়। রোদের কণ্ঠ অদ্ভুত লাগছে পূর্ণর কাছে। সাথে সাথে গাড়ি থামিয়ে ফোন কানে দেয় ও। পূর্ণ, রোদ, তুই ঠিক আছিস?
তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? রোদ, আমি ঠিক আছি। একটা ইম্পর্টেন্ট কাজ পড়েছে, তাই যেতে হবে আমায়। তুই এখানে এসে ঈশানের খেয়াল রাখো। পূর্ণ ঠিক আছে, কিন্তু হঠাৎ পূর্ণর কথা শেষ হওয়ার আগেই রোদ কল কেটে দেয়। পূর্ণ কিছুটা অবাক হয়, কিন্তু এখন ভাবার সময় নেই। গাড়ি ঘুরিয়ে ক্লিনিকের দিকে এগোয় ও। রোদ কল কেটেই অপেক্ষা না করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। ভাঙা গাড়িটা বাসার সামনে দাঁড় করিয়ে বের হয়ে আসে রোদ। কপালে রুমাল বাঁধা, তবুও রুমালের উপর ছোপ ছোপ রক্তের দাগ। এখনো একটু একটু রক্ত বের হচ্ছে। কপাল থেকে নেমে ঘাড় পর্যন্ত গড়িয়ে পড়া রক্তগুলো শুকিয়ে গেছে রোদের। চুলগুলো উস্কো খুস্কো অগোছালো হয়ে আছে। ফ্ল্যাশব্যাক। গাড়ি চালাচ্ছে রোদ। মাথায় ঈশানের কথাগুলো ভনভন করছে ওর। হাতও যেন চলতে চাইছে না রোদের আজ। কোনো রকমে স্টিয়ারিং ধরে ড্রাইভ করছে রোদ। চোখ দুটো ঝাপসা লাগছে ওর। বারবার বা হাত দিয়ে চোখ মুছছে রোদ, কিন্তু লাভ হচ্ছে না। বারবার আবার চোখ দুটো পানিতে ভরে যাচ্ছে ওর। চোখ ঝাপসা থাকার কারণে সামনে থেকে আসা ট্রাকটা খেয়াল করতে পারে না রোদ। ফলস্বরূপ গাড়িটা ট্রাকের খুব সামনাসামনি চলে যায়। ট্রাকের হর্নের শব্দ শুনে ভালোভাবে তাকাতেই রোদ হঠাৎ সামনে ট্রাক দেখে ঘাবড়ে যায়। সাথে সাথে গাড়ি ডান সাইডে ঘুরিয়ে নেয় ও। ডান সাইডে কোনো রাস্তা ছিল না, বড় বড় গাছ ছিল। একটা বিশাল গাছের সাথে অস্বাভাবিকভাবে হিট খায় রোদের গাড়ির। সিট বেল্ট বাঁধা না থাকায় আচমকা ঘটনায় সামনের স্টিয়ারিংয়ে মাথা বাড়ি খায় রোদের। কপালের এক সাইড ফেটে রক্ত ঝরছে ওর। চোখ দুটোর সামনে নিমিষেই অন্ধকার ছেয়ে যাচ্ছে রোদের। হঠাৎ গাড়ির কাছে টোকার শব্দ পায় রোদ। মাথাটা দু ডানে বামে ঝাঁকিয়ে চোখ দুটো টেনে মেলল রোদ। কারো কণ্ঠ কানে আসছে রোদের। বাইরে থেকে দরজাটা খোলার চেষ্টা করছে কেউ। রোদ সব শুনতে পেলেও ও শরীরে শক্তিটুকু পাচ্ছে না হাত বাড়িয়ে দরজাটা খুলে বের হওয়ার। গাড়ির ফ্রন্ট থেকে ধোঁয়া উঠছে। রোদ বিষয়টা খেয়াল করে দরজায় হাত রাখে খোলার জন্য। বাইরে থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। রোদ গ্লাসে তাকাতে অস্পষ্ট কাউকে দেখতে পায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজাটা খুলে ফেলে রোদ। কিন্তু ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যেতে নেয় ও তখনই সামনের মানুষটি ধরে ফেলে ওকে। আর ইউ ওকে? মেয়েটি রোদকে ধরে জিজ্ঞেস করে। রোদ মাথা না তুলেই ধীর আওয়াজে উত্তর দেয়, ঠিক আছি, জাস্ট একটু মাথা ঘুরছে। মেয়েটি রোদকে বাইরে বের হতে সাহায্য করে। তার হাত ধরেই রোদ বেরিয়ে আসে। গাড়ি থেকে বের হয়ে একটা উঁচু টিলায় বসিয়ে দেয় রোদকে মেয়েটি, তারপর বলে, আপনি ঠিক আছেন? পানি পানি আছে আপনার গাড়িতে? রোদ, হ্যাঁ, ব্যাক সিটে রাখাট। মেয়েটি দৌড়ে রোদের গাড়ির পেছনে দরজা খুলে পানির বোতল খুঁজতে শুরু করে। রোদ মাথায় হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে কপাল ফেটে। মাথায় অসহ্য যন্ত্রণাও হচ্ছে। আর একটু হলে ভয়ঙ্কর কিছু ঘটে যেত। আল্লাহ রক্ষা করেছেন। মেয়েটি পানির বোতল এনে ক্যাপ খুলে রোদের হাতে দেয়। রোদ পানি খেয়ে মেয়েটির দিকে তাকায়। সাদা রঙের লং কুর্তি, চুলগুলো বিনুনি করা, ভয়ার্ত চাহনি। রোদের অবস্থায় যতটা না রোদ ভয় পেয়েছে তার চেয়ে দ্বিগুণ মনে হচ্ছে মেয়েটি ভয় পাচ্ছে। মেয়েটির হাতের দিকে তাকাতেই রোদ খেয়াল করে তার হাত কাঁপছে, হয়তো ভয়ের। এমন পরিস্থিতিতেও হাসি আসছে রোদের। জান যেতে যেতে বেঁচেছে ওর, কিন্তু ভয় কাঁপছে আরেকজন।
রোদকে আনমনে হাসতে দেখে মেয়েটি কপাল কুঁচকে বলে, আপনি এই মুহূর্তে মৃত্যুর মুখ থেকে ফিরলেন। তার উপর আবার মাথা ফেটে রক্ত ঝরছে, হাঁটতে পারছেন না। এমন অবস্থায় কি ভেবে হাসি পাচ্ছে আপনার? মেয়েটির কথায় রোদ হাসা বন্ধ করে দেয়, তারপর বলে, রোদ বেঁচে গেছি তাই একটু খুশি হচ্ছিলাম আর কি। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। আপনি অনেক হেল্প করেছেন আমায়। থ্যাংক ইউ বলতে হবে না। তবে পরের বার থেকে একটু চোখ দুটো খোলা রেখে ড্রাইভ করবেন। রোদ অবশ্যই। মেয়েটি রোদের দিকে তাকিয়ে মুচকি হাসল। রোদের কপালের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিজের ব্যাগ থেকে একটা রুমাল বের করল মেয়েটি, তারপর রোদের দিকে এগিয়ে এসে একটু ঝুঁকে ওর কপালের বেঁধে দিতে লাগল। রুমালটা বাঁধা শেষ হতেই আবারও দূরত্ব বজিয়ে দাঁড়িয়ে যায় মেয়েটি। রোদ এটার জন্যেও থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। মুচকি হেসে, সাবধানে থাকবেন। মেয়েটি আর কিছু না বলে চলে যেতে নিলেই রোদ হুড়মুড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলে, রোদ আপনি চাইলে আমি আপনাকে বাসায় ড্রপ করে দিতে পারি। আপনি আমার এত হেল্প করলেন, এতটুকু তো করতেই পারি আপনার জন্য। মেয়েটি রোদের দিকে তাকিয়ে এক পলক গাড়ির দিকে তাকায়, তারপর হেসে বলে, আপনার গাড়ির যা অবস্থা আমার তো মনে হচ্ছে আপনার নিজেরই লিফটের প্রয়োজন হবে। রোদ গাড়ির দিকে তাকিয়ে দেখে আসলেই গাড়ির অবস্থা করুন। গাড়ি থেকে চোখ সরিয়ে মেয়েটির দিকে তাকাতেই দেখে মেয়েটি অনেক দূর চলে গেছে। কিছু দূর গিয়েই একটা রিকশা নিয়ে চলে যায় মেয়েটি। রোদ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজে নিজে বলে, রোদ নামটাও তো জিজ্ঞেস করলাম না। বাট শি ওয়াজ লাইক অ্যান অ্যাঞ্জেল। থ্যাংক ইউ। রোদ নিজের গাড়ির সামনে চলে যায়। এখন আর ধোঁয়া বের হচ্ছে না। ভিতরে বসে দরজাটা লাগিয়ে চাবি ঘুরায় রোদ। গাড়ি স্টার্ট হচ্ছে না। এভাবে 3 বার চাবি ঘুরানোর পর গাড়ি স্টার্ট হয়ে যায়। রোদ না এখনো চলার অযোগ্য হয়নি। বর্তমানে পা চলছে না রোদের, তবুও খুব কষ্টে বাসায় প্রবেশ করে ও। সিঁড়ির রেলিং ধরে উপরে উঠে নিজের রুমে ঢুকে রোদ। রুমে ঢুকতেই দেখে রায়না ওর রুমে বিছানা গুছাচ্ছে। রোদকে এমন অবস্থায় দেখে রায়না ঘাবড়ে ওর কাছে ছুটে এসে ওকে ধরে বলতে শুরু করে, রায়না এসব কি রোদ? কিভাবে হলো? আল্লাহ, কি অবস্থা হয়েছে? কিছু বলছিস না কেন? রোদের কপালে হাত ছুঁয়ে, রোদ ভুল করেছি মা, তার শাস্তি পেয়েছি হয়তো। ভাঙা গলায়, রায়না ভুল করেছিস মানে? কি বলছিস? স্পষ্টভাবে বল কি হয়েছে। আর তুই বসো এখানে, আগে আমি ডক্টর ডাকাচ্ছি। রায়না যেতে নিলেই রোদ উনার হাত ধরে আটকিয়ে বলে, রোদ ডক্টর লাগবে না মা, সামান্য ব্যথা। তুমি নিজে ব্যান্ডেজ করে দাও, ঠিক হয়ে যাবে। রায়না, আমি ফার্স্ট এইড নিয়ে আসছি। রোদকে বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে রোদের পাশে বসেন রায়না। রোদের ব্যান্ডেজ করার সাথে সাথে অনেক কিছু বলছেন আর প্রশ্ন করছেন রায়না, কিন্তু রোদ চুপ করে আছে। মাথা থেকে রুমালটা খুলে সাইডে রেখে দেন রায়না। তারপর ভালো করে রক্ত মুছে কপালে ব্যান্ডেড করে দেন রোদের। সব শেষ হতেই রায়না রোদের দিকে তাকান। রোদের মুখ দেখেই বুঝে যান উনি খারাপ কিছু ঘটেছে। রোদের মনে নিশ্চয়ই কোনো ঝড় বইছে। রায়না, কি হয়ে বাবা বলো আমাকে? আচমকা রোদ রায়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ভারী কণ্ঠে ধীরে ধীরে বলতে শুরু করে ও, রোদ, আমি ইচ্ছে করে করিনি মাঠ। সত্যি বলছি, আমার ইন্টেনশন ছিল না ওদের মাঝে আসার।
আমি সত্যি ইচ্ছে করে কিছু করিনি। ভাঙা গলায়, রায়না কি করনি রোদ? কি হয়েছে খুলে বলো আমায়। রোদ আমি অজান্তেই খারাপ কিছু করে ফেলেছি মা। অনেক বড় ভুল। ঈশান আমাকে ক্ষমা করবে না। ও ভুল বুঝবে আমায়। কিন্তু তুমিই বলো, মনে কি কারো জোর চলে? অনুভূতি কি কারো ইচ্ছের উপর নির্ভর করে? কিন্তু আমি কথা দিচ্ছি আমি দূরে সরে যাব। ওদের মাঝে কখনোই আসব না, কখনো না। অনেক দূরে চলে যাব আমি। নিজের ভুল শুধরে নিব আমি। দেখো, আমার কারণে ওদের মাঝে কোনো বাধা আসবে না। চলে যাব আমি। রোদ শুধু বিড়বিড় করছে, রায়না কিছুই বুঝতে পারছে না ও কি বলছে, কাকে নিয়ে বলছে। কিন্তু উনি এতটুকু বুঝতে পারছেন যে রোদ কষ্ট পেয়েছে। অনেক বেশি হার্ট হয়েছে ও। ও কি বলছে ও নিজেও এখন জানে না। রোদের কপালে হাত রাখতেই ঘাবড়ে যান রায়না। জ্বরে গা পুড়ে যাচ্ছে রোদের। এজন্যই এভাবে বিড়বিড় করছে। রোদ বুঝতে পারেন উনি। রোদ রায়নাকে শক্ত করে ধরে আছে, এজন্য উঠতেও পারছে না রায়না। বিড়বিড় করতে করতে এক পর্যায়ে চোখ বন্ধ হয়ে যায় রোদের। হয়তো চোখ লেগে গেছে ওর। রোদের হাত ঢিল হতেই রায়না রোদের মাথার নিচে কুশন দিয়ে উঠে নিচে চলে যায়। গরম পানি আর তোয়ালে এনে রোদের শরীর মুছে দেন রায়না। রোদকে ব্যথার ঔষধ খাওয়ালেও জ্বরের ঔষধ খাওয়াতে পারেননি উনি। এখন যেহেতু রোদ ঘুমিয়ে পড়েছে তাই ওর উঠা অবধি অবশ্যই অপেক্ষা করতে হবে। রায়না রোদের মাথার পাশে বসে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছেন আর ভাবছেন কি হয়েছে রোদের সাথে। নার্স ঈশানের চেক আপ করছে। আর পূর্ণ টুলে বসে ভিডিও গেম খেলছে। গেম খেলায় এতটাই মগ্ন যে একটু পরপর চেঁচিয়ে উঠছে পূর্ণট। অনেকক্ষণ ধরে নার্স বিষয়টা সহ্য করছে আর বারবার বলছে ও পূর্ণকে চুপ থাকতে, কিন্তু পূর্ণ সরি বলে চুপ হয়ে গিয়েও একটু পর আবারও শুরু হয়ে যায় ওর। ঈশান একবার পূর্ণকে তো একবার নার্সের বিরক্তিকর মুখের দিকে তাকাচ্ছে। এটা নতুন কিছু না। পূর্ণ গেম খেলতে বসলে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে ওর চারপাশে কে আছে, ও কোথায় আছে, কোনো পরিস্থিতিতে আছে, সব ভুলে যায়। নার্স পূর্ণ বাবা, এটা পেশেন্টের কেবিন, বি সাইলেন্ট প্লিজ। পূর্ণ সরি আন্টি, আর হবে না। এই নিয়ে সরি আর হবে না কথাটা ২০ বারের মতো বলে ফেলেছে পূর্ণ। নার্স বিরক্তিকর শ্বাস ফেলে ঈশানকে ইনজেকশন দেওয়ার জন্য মেডিসিনের বোতলটা বের করছে। হঠাৎ করে আবারও চেঁচিয়ে দাঁড়িয়ে যায় পূর্ণ। পূর্ণ ও শিট। আহত কণ্ঠে, আরেকটুর জন্য লেভেলটা ক্রস করতে পারলাম না, ধুর। পূর্ণ মাথা তুলে তাকাতেই দেখে নার্স রক্ত চক্ষুতে ওর দিকেই তাকিয়ে আছে। নিচে কেমিক্যালের বোতলটা পড়ে সব লিকুইড পড়ে গেছে। পূর্ণ বিষয়টা কিছু আন্দাজ করতে পারে। ওর হঠাৎ চিৎকার দেওয়ায় নার্স ঘাবড়ে যায় আর উনার হাত থেকে মেডিসিনের বোতলটা পড়ে যায়। পূর্ণ ঠোঁটে জোরপূর্বক হাসি টানার চেষ্টা করে, আমতা আমতা করে বলে, পূর্ণ আমার একটু খিদে পেয়েছে, আমি এক কাজ করি, ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। আপনি আরামসে নিজের কাজ করেন। পূর্ণ আর ডিস্টার্ব করবে না। পূর্ণকে আর পায় কে? কথাগুলো বলেই দৌড় কেবিন থেকে। ঈশান হেসে দেওট, নার্সও মুচকি হাসছেন। ঈশান কিছু মনে করবেন না, ও একটু এরকমই। নার্স হুম। ছোট থেকেই দেখে আসছি পূর্ণ বাবাকে। মাত্রাতিরিক্ত দুষ্টু। কবে যে বড় হবে? হেসে হঠাৎ কেবিনের দরজা খুলে আরশি প্রবেশ করে, ওর সাথে পালকও আছে। কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে ও।
আরশির দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ঈশান। মেয়েটা এত সেন্সিটিভ, ওর সামান্য কিছুতেই কেঁদে ভাসিয়ে দেয়। আরশি ভাইয়া ঈশানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তুমি অসুস্থ, তবুও আমাকে বলনি। ঈশান এজন্যই বলিনি। কিছু হয়নি আমার, দেখতেই পারছ। কাদা বন্ধ করো, স্টপ ক্রিং। আরশি তুমি সত্যি ঠিক আছো? ঈশান অফকোর্স আইম অলরাইট, আরশির চোখ মুছে দিয়ে। পালক সরি ঈশান ভাইয়া, তুমি আরশিকে জানাতে না করেছিলে, কিন্তু ওর রাত থেকেই 1000 বার তোমার কথা জিজ্ঞেস করছিল, তাই মাথা নিচু করে। ঈশান ইটস ওকে পালক। আরশি তুমি খুব পচা, আমাকে বলতেও বারণ করেছ। ঈশান কারণ আমি জানতাম তুমি জানলে রাতেই কাঁদতে কাঁদতে চলে আসতে। আরশি আমার ভাই অসুস্থ, আমি আসব না? রেগে ঈশান আসবে ঠিক আছে, কিন্তু কাদাটা ভালো লাগে না যে। আরশি আমি আর কাঁদছি না। ঈশান গুড গার্ল। নার্স নিজের কাজ শেষ করে চলে যান। পালক রুমের আশেপাশে রোদকে খুঁজে না পেয়ে জিজ্ঞেস করে। পালক ঈশান ভাইয়া রোদ কোথায়? ঈশান ও তো রাতেই চলে গেছে। ওর নাকি খুব ইম্পর্ট্যান্ট কোনো কাজ ছিল। পালক তাহলে কি তুমি একা ছিলে? ঈশান না, পূর্ণকে আনিয়েছে রোদ আমার খেয়াল রাখার জন্য। পালক সিরিয়াসলি? পূর্ণ তোমার খেয়াল রেখেছে? নাকি তোমাকে ওর খেয়াল রাখতে হয়েছে? ঈশান হেসে দেয় পালকের কথায়। আরশি পূর্ণর এখানে থাকার কথা শুনে ভয় জমে গেছে। আজকে ওর সিক্রেট ফাঁস হওয়ার সম্ভাবনা 100%। ও পূর্ণকে সত্য বলতে চেয়েছিল, কিন্তু এভাবে না। নিশ্চয়ই পূর্ণ ওকে ভুল বুঝবে। কথাগুলো ভেবে ঢোক গিলছে আরশি। পালক কিন্তু ও কোথায়? ঈশান ক্যান্টিনে গেছে খেতে, ওর নাকি অনেক খিদে পেয়েছে। পালক খাদক কোথাকার। বিড়বিড় করে আরশি। আরশি হু। পালক ঈশান ভাইয়াকে বিকেলে ডিসচার্জ দিবে, তুমি না হয় পূর্ণর সাথে বাসায় চলে যেও, ঠিক আছে? আরশি না। দাঁড়িয়ে গিয়ে আরশির হঠাৎ এমন রিয়েকশনে অবাক হয় পালক। আরশি আই মিন টু সে আমি নিজেই চলে যেতে পারব। পূর্ণর কষ্ট করা লাগবে না। তাছাড়া বেচারা সারারাত জেগেছিল, ওকে আর ডিস্টার্ব না করাই ভালো। আমি একাই যাচ্ছি, বায়ে বায়ে। আরশি যেতে নিলেই পালক ওকে আটকে বলতে শুরু করে। পালক কিন্তু তুমি তো হয়তো ওর সাথে দেখাও করনি এখনো। অ্যাটলিস্ট দেখা করে নাও। আরশি কেন আমার লাভ স্টোরিকে হেইট স্টোরি বানানোর পেছনে পড়েছ সিস্টার ইন লি? আমি এখন এখান থেকে না গেলে পূর্ণ আমাকে ওর লাইফে ঢোকার আগেই বের করে দিবে। মনে মনে পূর্ণর সাথে আরেকদিন দেখা করব, এখন আমি যাই। পালকের থেকে হাত ছাড়িয়ে এক প্রকার দৌড়ে চলে যায় আরশি। পালক হোঁচকিয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার পথে। পালক ওর আবার কি হল? অবাক হয়ে ঈশান হাইড অ্যান্ড সিক খেলছে। পালক মানে? ঈশান এখানে এসে বসো, আমি বুঝিয়ে বলছি। পালক ঈশানের পাশের টুলে বসে পড়ে আর ঈশান ওকে আরশির নাম বদলে পূর্ণর ক্যাফেতে জব করার কথা বলতে শুরু করে। গার্ল ইউ হ্যাভ ইয়োর চান্স। আই ক্যান বি ইয়োর জিনি, হাউ অ্যাবাউট আলাদিন? ফিল্টার সং কানে ইয়ারপ্লাগ গুজে গাইতে গাইতে হাঁটছে পূর্ণ। আশেপাশে সবার ধ্যান ওর দিকে থাকলেও ও ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের প্রিয় গানটি গাইতে গাইতে হাঁটছে। হঠাৎ করেই কারো সাথে ধাক্কা লেগে যায় পূর্ণর। ব্যালেন্স করতে পেরে সামনের মানুষটির হাতই ধরে নেয় ও। পূর্ণর থেকে বাঁচার জন্য কেবিন থেকে বেরিয়ে আশেপাশে না তাকিয়েই বড় বড় পা ফেলে হাঁটছিল আরশি। অন্যদিকে পূর্ণরও গানের মধ্যে হারিয়ে নাচতে নাচতে হাঁটছিল। ব্যাস।
লেগে গেল ধাক্কা। আরশি বড় বড় চোখ করে তাকিয়ে আছে পূর্ণর দিকে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তেমনটাই হয়েছে আরশির ক্ষেত্রে। যার কাছ থেকে পালানোর জন্য দৌড়াচ্ছিল তার সামনেই পড়তে হল। পূর্ণ রোজ অবাক হয়ে, তুমি এখানে কেন? আরশি গুড মর্নিং। অসহায় চোখে। পূর্ণ মর্নিং, বাট তুমি হসপিটালে কেন? আর ইউ ওকে? চিন্তিত হয়ে। আরশি আইম ওকে। পূর্ণ, তাহলে তুমি এখানে কেন এসেছ? আরশি আমার ভাইয়া অসুস্থ, তাকে দেখতে। পূর্ণ পূর্ণ এখনো আরশির হাত ধরে আছে, যেটা ওর নিজেরও খেয়াল নেই। হঠাৎ ওর খেয়াল হতেই আরশির হাত ছেড়ে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায় ও। পূর্ণ, সরি, আমার জন্য তুমি পড়ে যেতে নিয়েছিলে। আরশি না, আমারও দোষ ছিল, সামনে খেয়াল করিনি। পূর্ণ, তুমি কি বাসায় যাচ্ছিলে? আরশি মাথা নাড়িয়ে। পূর্ণ, চলো আমি তোমাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসি যদি হারিয়ে যাও। পিচ্ছি মানুষ বলা তো যায় না, তাছাড়া আমার আবার এই ক্লিনিকের প্রতিটা কথা পরিচিত। আরশি ওকে। পূর্ণ আর আরশি বাইরের দিকে যাচ্ছে, এর মধ্যেই পূর্ণ জিজ্ঞেস করে, পূর্ণ, কি হয়েছে তোমার ভাইয়ের? আরশি, জ্বর এসেছে। পূর্ণ, সামান্য জ্বর? অবাক হয়ে, আমি তো ভেবেছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে গেছে। হেসে, আসলে তোমার ভাইয়ের মতো মানুষদের না সারা জীবন হসপিটালেই অ্যাডমিট থাকা উচিত। শুধু জ্বর না, নিউমোনিয়া, টাইফয়েড, সব ধরনের অসুখ হলেও এসব মানুষ শুধরাবে না। আই থিঙ্ক আরও বড় কোনো অসুখের নাম বলা উচিত ছিল, ভেবে, লাইক থ্যালাসে। আরশি পূর্ণ ধমক দিয়ে। পূর্ণ সাথে সাথে চুপ হয়ে যায়। আরশির চোখ দুটো পানিতে ভরে গেছে। পূর্ণ হোঁচকিয়ে যায়। আরশি, আমার ভাইয়াকে নিয়ে আর একটাও ফালতু কথা বলবে না। নাক ফুলিয়ে। পূর্ণ, আচ্ছা আচ্ছা, সরি, আমি তো মজা করছিলাম। কিন্তু তুমিও, এমন ভাইয়ের জন্য কেউ কাঁদে? কপাল কুঁচকে। আরশি হঠাৎ জোরে জোরে কেঁদে দেয়। পূর্ণ পুরোই স্তব্ধ হয়ে যায় হঠাৎ আরশির কাজে। আশেপাশে সবাই ওদের দেখছিল। পাবলিক প্লেসে এভাবে দাঁড়িয়ে কাদায় হয়তো মানুষ অন্য কিছু ভাবছে পূর্ণকে নিয়ে। পূর্ণ, হেই রোজ, স্টপ এয়ার, তুমি তো ফাঁসাবে আমাকে। দেখো, সবাই হয়তো ভাবছে আমি তোমাকে বুলি করছি। প্লিজ ডোন্ট ক্রাই এয়ার। আরশি কাদা বন্ধ করে দেয়, কিন্তু এখনো মাথা নিচু করে আছে ও। পূর্ণ দীর্ঘ শ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলে, পূর্ণ, আমি ওকে কাদাইনি। ও তো আমার স্টুডেন্ট, একটু ইমোশনাল হয়ে গিয়েছিল তাই কেঁদে দিয়েছে। খারাপ কিছু না সত্যি। পূর্ণর কথায় মানুষগুলো ওদের থেকে চোখ সরিয়ে যার যার কাজে চলে যায়। পূর্ণ যেন হাফ ছেড়ে বাঁচল। আরশি, পূর্ণ সরি। মাথা নিচু করে। পূর্ণ এভাবে মাঝ রাস্তায় কাদার জন্য? আরশি, না, মিথ্যা বলার জন্য। পূর্ণ, মিথ্যা? অবাক হয়ে। আরশি, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমার ভাইয়া পচা। সত্যি বলতে আমার ভাইয়া ওয়ার্ল্ডের বেস্ট ভাইয়া। অনেক ভালোবাসে আমায়। আমার সব আবদার বলার আগেই পূরণ করেন। অনেক ভালো আমার ভাইয়া। রিয়েল ব্রাদারের চেয়েও বেস্ট। আরশির কথায় টাস্কি খায় পূর্ণ। তার মানে সেদিন আরশি ওকে সব কথা মিথ্যা বলেছিল? ভাবতেই রাগ লাগছে পূর্ণর। অযথা একজন মানুষকে খারাপ ভেবে কত কিছু বলে ফেলল ও। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে রোদ, তখনই রায়না রুমে ঢুকে ওকে রেডি হতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে,
রায়না কোথায় যাওয়ার প্রস্তুতি চলছে? রোদ ঈশানকে দেখতে হসপিটাল যাব মা। রায়না নিজের শরীরে অসুস্থ আর উনি যাচ্ছেন আরেকজনকে দেখতে। কোথাও যাওয়া হচ্ছে না তোমার? আজকে ঘর থেকে বের হবে না। রোদ মা দেখো আমাকে। রায়নার সামনে দাঁড়িয়ে, একদম সুস্থ এখন আমি, দেখেছ? রায়না কিন্তু বাবা তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। রোদ ঘরে বন্দি থাকলে আরও অসুস্থ হয়ে পড়ব মা প্লিজ বাধা দিও না। মাই সুইট মমো প্লিজ। রায়না তোমার সাথে কখনো পেরে উঠতে পারি না। রেগে যেও, তবে আগে ব্রেকফাস্ট করবে, ঔষধ খাবে তারপর। রোদ ওকে। রায়না আমি ডাইনিংয়ে খাবার দিচ্ছি। তাড়াতাড়ি এসো। রোদ হুম। রায়না চলে যেতেই রোদ নিজের ফোন আর ওয়ালেট নিয়ে নেয়। গাড়ির চাবি হাতে নিতেই ওর গোত্রাতের কথা মনে পড়ে যায়। গাড়িটা নিশ্চয়ই আর চালানোর অবস্থায় নেই। হাতের চাবিটা রেখে অন্য গাড়ির চাবি নিয়ে নেয় রোদ। রুম থেকে বের হতে নিলেই একটা সার্ভেন্ট হাতে করে কাপড় চোপড় নিয়ে রুমে ঢুকে। গোত্রাতের জামা কাপড় ধুয়ে আয়রন করে এনেছে সে। কাপড়গুলো বেডে রাখতেই রোদের চোখ যায় রুমালটার দিকে। রোদ রুমালটা তুলে হাতে নেয়। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোদ রুমালটা। রক্তের ছাপ নেই, একদম নতুন দেখা যাচ্ছে। রুমালটার ঠিক নিচে সুন্দর করে একটা পিচ ট্রির পাতা আঁকা। আর লিখাও পাতা। রোদ পাতা। এটা কি নাম নাকি এমনিতেই লিখেছে? ভেবে স্ট্রেঞ্জ। এমন কোনো নাম হয় নাকি? টু বি কন্টিনিউড।